ক্লাস 11-এর মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং ধর্মাবলীর পর্যাবৃত্তির অধ্যায়টিতে আমরা আজকে আলোচনা করব পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। এই পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার আমরা কি মেজার করতে পারি? আমরা কিন্তু সরাসরিভাবে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার মেজার করতে পারি না। তার কারণ, প্রথমত একটি পরমাণুকে আমরা সরাসরিভাবে নিয়ে তার নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাইরের ইলেকট্রনটির মধ্যে দূরত্ব মেজার করতে পারবো না, কারণ সেই পরমাণুটিকে আমরা এককভাবে নিতে পারবো না। দ্বিতীয়ত, আমরা যেটা সবচেয়ে বাইরের ইলেকট্রন বলছি, অ্যাকচুয়ালি আমাদের যদি ইলেকট্রন মেঘ তত্ত্ব, যেখানটায় ইলেকট্রনকে ওয়েভ হিসাবে চিন্তা করা হয়েছে সেই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অনুযায়ী, তাতে কিন্তু কোনো ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি নেই। আমরা যদি সেই পরমাণুতে অবস্থিত ইলেকট্রনগুলিকে মেঘ হিসাবে চিন্তা করি, তাহলে সেই মেঘের ঘনত্ব নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে প্রথমে বৃদ্ধি পায়, তারপরে সেটি র্যাপিডলি তার ঘনত্ব কিন্তু ফল করতে থাকে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনের ঘনত্ব ম্যাক্সিমাম, কিন্তু তারপরে সেই গাঢ়ত্ব ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ আমি যদি বলি যে এই যে নিউক্লিয়াস, মাঝখানে নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আরো ডট ডট লাইন বেশি পেয়েছি আমরা, তার মানে এখানে আমরা বোঝাচ্ছি যে এখানে ঘনত্বটা বেশি এইটুকু জায়গার মধ্যে। কিন্তু এইটুকু জায়গার বাইরে কি নেই? তার বাইরেও তো ইলেকট্রন ঘনত্ব আছে, কিন্তু কমে গেছে, কিন্তু সেটা জিরো হয়নি। অর্থাৎ কোনো ক্লিয়ার কাট বাউন্ডারি কিন্তু নেই যে নিউক্লিয়াস থেকে এত দূর পর্যন্তই ইলেকট্রন আছে, তার বাইরে নেই। অর্থাৎ কোনো ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি আমাদের হাতে নেই। তাহলে প্রথমত আমরা বললাম যে একটা পরমাণুকে বিচ্ছিন্ন করে নেওয়া সম্ভব না, কারণ একটা পরমাণুকে যদি বিচ্ছিন্ন করতে পারতাম, নিউক্লিয়াস থেকে তার সবচেয়ে বাইরের ইলেকট্রনটির যদি আমরা দূরত্ব নির্ণয় করতে পারতাম কোনো মেজারমেন্ট করে, তাহলে আমরা বলতে পারতাম এটাই তার ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ। আবার দ্বিতীয়ত, আমরা এরকম দেখতে পাই যে ইলেকট্রনের মেঘ কিন্তু নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বৃদ্ধি পায়, তারপরে আবার কমতে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি নেই যে এতটুকু পর্যন্ত ইলেকট্রন আছে, তার বাইরে নেই। তাহলে এই দুটো কারণে আমরা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ডিরেক্টলি বলতে পারি না, বা এরকম কথার কোনো অর্থ নেই। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার বলতে আমরা কি বুঝবো? পরমাণুগুলো তো অন্যান্য পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। সেই যৌগটিকে যদি আমরা সলিড অবস্থায় নিই, সলিড অবস্থায় রেখে সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, তার অর্ধেক করলে পরমাণুর ব্যাসার্ধ পাওয়া যায়। অর্থাৎ একটা যৌগের মধ্যে, অর্থাৎ অন্যান্য পরমাণুর উপস্থিতিতে ওই পরমাণুটার সাথে অন্য পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, আন্তঃনিউক্লিয় দূরত্ব, তার অর্ধেক করলে পরে আমরা সেই ব্যাসার্ধটা বলবো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তো এই যে দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, এটাও কিন্তু আমরা সরাসরি মাপতে পারি না। এটি ক্ষেত্রে সাধারণত কয়েকটি প্রসেস, অর্থাৎ পরোক্ষ পদ্ধতির সাহায্য নিতে হয়। সেই পদ্ধতিগুলো হলো এক্স রে স্টাডি, স্পেকট্রোস্কোপিক স্টাডি এবং ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডি। পৃথিবী থেকে কোনো একটি নক্ষত্রের দূরত্ব কত, সেটা মেজারমেন্ট করবার জন্য নিশ্চয়ই আমাদের সরাসরি পদ্ধতি অবলম্বন করা দরকার হয় না, যে কোনো স্কেল বা কোনো ফিতে দিয়ে ধরে পৃথিবী থেকে সেই নক্ষত্রটার মধ্যে দূরত্ব কত সেটা পরিমাপ করব, এরকম সরাসরি পদ্ধতির তো প্রয়োজন হয় না। পরোক্ষ কোনো পদ্ধতিরই আমরা সাহায্য নিই। সেটি যেমন ওই নক্ষত্র থেকে নির্গত আলোক রশ্মি যে পৃথিবীতে এসে পড়ছে, তার ইন্টেন্সিটি কত, তার তীব্রতা কত, সেই তীব্রতা পরিমাপ করেও কিন্তু আমরা পরোক্ষ পদ্ধতি থেকে
সেই নক্ষত্রটি পৃথিবী থেকে কত দূরে আছে সেটা মেজারমেন্ট করে বলে দিই। তো ঠিক একইভাবে দুটো পরমাণুর নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা মাপার জন্য আমরা এই সমস্ত পরোক্ষ পদ্ধতির সাহায্য নিই। তবে সেই যৌগ যার থেকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় করব, সেটি চুজ করার সময় খেয়াল রাখতে হবে যে সেটি যেন সলিড অবস্থায় থাকে এবং তার মধ্যে যে পরমাণুগুলো আছে তারা যেন খুব কাছাকাছি অবস্থান করে, খুব কাছাকাছি কম্প্যাক্ট, মানে তার মধ্যে কোনো ফাঁক ফোকর যেন না থাকে। তাহলে আমাদের কিন্তু নির্ণয় করে যে ব্যাসার্ধ আসবে তাতে কিন্তু কিছু ত্রুটি থেকে যেতে পারে। সেই জন্য আমাদের এইগুলো জিনিস খেয়াল রাখতে হয় যে সেই যৌগটি সলিড অবস্থায় নিতে হবে এবং তার মধ্যে যেন কোনো ফাঁক ফোকর, অর্থাৎ তার মধ্যে যেন কম্প্যাক্টনেস থাকে, তার মধ্যে যে পরমাণুগুলো আছে তারা যেন খুব কাছাকাছি সংবদ্ধ অবস্থায় থাকে। পারমাণবিক ব্যাসার্ধকে 4 ভাগে ভাগ করা যায়: সমযোজী ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এবং ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ। এই যে ভাগগুলো কেন করা হলো? যদি যৌগটি সমযোজী হয় তাহলে দুটো নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব নির্ণয় করে অর্ধেক করলে আমরা যে পরিমাপটি পাবো, যে ব্যাসার্ধটি পাবো, সেটি কিন্তু সমযোজী ব্যাসার্ধ হবে। সবই পারমাণবিক ব্যাসার্ধ, কিন্তু সমযোজী ব্যাসার্ধ বলবো, কারণ যেহেতু সমযোজী যৌগ। আয়নীয় ব্যাসার্ধ, দুটো আয়নের মধ্যে দূরত্ব মেজার করে যদি আমরা ব্যাসার্ধ অর্ধেক করে দিই তাহলে যে ব্যাসার্ধ পাবো সেটা আয়নীয় ব্যাসার্ধ। যদি ধাতব পদার্থের ক্ষেত্রে আমরা এইভাবে নির্ণয় করি তাহলে বলবো ধাতব ব্যাসার্ধ। এবং আর একটা আছে ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধ, সেটা আমি পরে আলোচনা করছি। তাহলে যেহেতু এই যে ব্যাসার্ধগুলি কিন্তু যৌগের ভিত্তিতে তাদের আলাদা নামকরণ করতে হচ্ছে, অর্থাৎ সেই মৌলটি, সেই পরমাণুটি অপর মৌলের সাথে, পরমাণুর সাথে কি বন্ধনে আবদ্ধ তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ব্যাসার্ধগুলির নামকরণ হচ্ছে। তার মানে আমাদের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটি অবশ্যই এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের উপর নির্ভর করে। পরিবেশ মানে কি? সেই পরমাণুটির পার্শ্ববর্তী যে পরমাণু আছে তারা কি রকমের, তাদের সাথে কিরকম ধরনের বন্ধন ফর্মেশন হচ্ছে তার উপরে নির্ভর করে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ আলাদা আলাদা হতে পারে। তাই এই বিভিন্ন নামকরণ করার প্রয়োজনীয়তা। প্রথমে আসি সমযোজী ব্যাসার্ধ। এ পরমাণু, এটির একটি এ পরমাণু আছে, তারা পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ, অর্থাৎ এর নিউক্লিয়াস, তার চারপাশে যে গোল ইলেকট্রন ক্লাউডস আছে, সেই ইলেকট্রন ক্লাউডস এর কিন্তু কিছু অংশ একে অপরের মধ্যে সমবন্টিত আছে, অর্থাৎ এর ইলেকট্রন ক্লাউড একে অপরের মধ্যে কিছুটা হলেও ঢুকে গেছে। এইভাবে কিন্তু সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এইরকম অবস্থায় দুটো নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের অর্ধেক পরিমাপ করলেই, অর্থাৎ এই যে এইটুকু দূরত্ব আমরা পাচ্ছি, এই দূরত্বটাকে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ। আমি যদি এই দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আর এ লিখি তাহলে তার অর্ধেক করলেই কিন্তু একটা পরমাণুর ব্যাসার্ধ হবে, সেটাকে আমরা বলবো সমযোজী ব্যাসার্ধ। এরপরে আমরা আসবো ধাতব ব্যাসার্ধ। আয়নীয় ব্যাসার্ধ এখানে আমি আলোচনা করলাম না, তার কারণ আয়নীয় ব্যাসার্ধ নির্ণয় একটু ক্রিটিক্যাল, আর আমাদের এই 11-এর এই সিলেবাসে এটি দরকার নেই, অপ্রয়োজনীয় অংশ। আচ্ছা, ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে দুটো বি পরমাণু তারা কিন্তু ধাতব বন্ধনে আবদ্ধ আছে। যারা ধাতব যৌগ তৈরি করে, মানে ধাতু যারা, তাদের ক্ষেত্রেই কিন্তু ধাতব ব্যাসার্ধ নির্ণয় করা যাবে। তা আমরা ধরে নিচ্ছি যে দুটো বি পরমাণু এরা ধাতব বন্ধনে আবদ্ধ আছে। এবার ধাতব বন্ধনে আবদ্ধ থাকাকালীন তাদের নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব তার অর্ধেকই হবে ধাতব ব্যাসার্ধ। তাহলে এখানে কোনটি বেশি হবে? যদি এ এবং বি যদি সেম সাইজের হয়, অর্থাৎ এখানে যেরকম দুটি এ তারা সমযোজী বন্ধনে আবদ্ধ, তারা যদি ধাতব বন্ধনেও আবদ্ধ থাকতে পারে, তবে
সমযোজী ব্যাসার্ধ বড় হবে না ধাতব ব্যাসার্ধ বড় হবে? তবে কিন্তু সমযোজী ব্যাসার্ধ ছোট হবে, ধাতব ব্যাসার্ধ বড় হবে। তার কারণ এখানে সমযোজী বন্ধনে যখন আবদ্ধ হয়েছে, নিজেদের ইলেকট্রনের মেঘ একে অপরের মধ্যে কিছুটা হলেও প্রবিষ্ট হয়ে আছে, যাকে আমরা অভিলেপন বলি। এই অভিলেপনের কারণে দূরত্বটা কিছুটা কম, এখানে দূরত্বটা কিছুটা বেশি, তাই সমযোজী ব্যাসার্ধ ছোট হয় ধাতব ব্যাসার্ধের তুলনায়। এবার আমরা দেখব ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ। এখানে A2 অণু আছে, A2 অণু আছে এবং পরস্পর কিন্তু একে অপরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। এখানেও দুটো A পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। এরা যদি সলিড অবস্থায় থাকে তাহলে তারা দুটো A2 অণু পরস্পরের সবচেয়ে কাছাকাছি থাকবে। সেই কাছাকাছিটা কত? তার মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকবে, কারণ এর ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ এদের মধ্যে তো কোনো বন্ধন গঠিত হয়নি। তাহলে এরা পরস্পর নন বন্ডেড। তাহলে এরকম নন বন্ডেড অবস্থায় এবার এদের মধ্যে যে ন্যূনতম দূরত্ব তার অর্ধেক করলে যেটা দাঁড়াবে, সেই অর্ধেকটাকেই আমরা বলবো ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ। নিষ্ক্রিয় গ্যাস এক পরমাণু, অর্থাৎ একটি পরমাণু অপর পরমাণুর সাথে কোনো সমযোজী বন্ধনে যুক্ত হয় না। তাই এদের ক্ষেত্রে সলিড অবস্থায় নিয়ে গিয়ে দুটো পরমাণুর মধ্যে যে আন্তঃ নিউক্লিয় দূরত্ব মাপা হয় তাকে অর্ধেক করলে যা হবে সেটা ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলির ক্ষেত্রে কিন্তু আমরা সমযোজী ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধ পরিমাপ করতে পারবো না, আমরা শুধুমাত্র ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধই পরিমাপ করতে পারবো, কারণ তারা একে অপরের সাথে কোনো ধরনের বন্ধন সৃষ্টি করে না। তাহলে এই যে সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এবং ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, এদের মধ্যে কোনটি বড়? যেহেতু এখানে নন বন্ডেড অবস্থা, কোনো বন্ধন তৈরি হয়নি, তাহলে বোঝাই যাচ্ছে যে এই বন্ধনটা সবচেয়ে বড়। তাহলে আমরা বলতে পারি ভ্যান ডার ওয়াল রেডিয়াস মানে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে। তারপরে আসি ধাতব ব্যাসার্ধ। এখানে কিন্তু অভিলেপন, এরকম ধরনের অভিলেপন ওখানটায় হয়নি বা হলে পরেও ততটা হয়নি, তাই ধাতব ব্যাসার্ধ বড়। তাহলে আমরা বলতে পারি মেটালিক রেডিয়াস তার থেকে ছোট হবে, কিন্তু সবচেয়ে ছোট সমযোজী ব্যাসার্ধ অর্থাৎ কোভ্যালেন্ট রেডিয়াস। অর্থাৎ কোভ্যালেন্ট রেডিয়াস সমযোজী ব্যাসার্ধ সবচেয়ে ছোট, তার থেকে বড় মেটালিক রেডিয়াস ধাতব ব্যাসার্ধ, তার থেকেও বড় ভ্যান ডার ওয়াল রেডিয়াস। সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ পরিমাপ করতে পারি, কারণ তাদের দু ধরনের ব্যাসার্ধ পাওয়া যেতেই পারে। কিন্তু যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের ক্ষেত্রে কিন্তু এক ধরনেরই ব্যাসার্ধ পাওয়া সম্ভব, সেটা ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ, কারণ তারা কোনো রকমের বন্ধনে একে অপরের সাথে যুক্ত হয় না, যেহেতু তাদের বহিস্থ কক্ষ পরিপূর্ণ অবস্থায় থাকে। অর্থাৎ হিলিয়াম বাদে অন্যান্যদের ক্ষেত্রে অষ্টক পূর্তি থাকে, হিলিয়ামের থাকে দ্বৈত পূর্তি, তাই তারা অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে না। তারা অপর কোনো পরমাণুর সাথে যুক্ত হয় না, তাই তাদের ক্ষেত্রে একটি মাত্রই ব্যাসার্ধ পরিমাপ করা যায়, যেটি ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারের কিরূপ পরিবর্তন হয়? তা পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে দেখা যায় যে পরমাণুর আকারের ক্রমশ হ্রাস ঘটে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তো এর কারণ হিসাবে আমরা কি বলতে পারি? তা আমরা একটা এক্সাম্পল নিই, একটা পর্যায়ের এখানে এক্সাম্পল নিলাম। দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং তারপরে আছে নিষ্ক্রিয় গ্যাস নিয়ম। তো এদের আমি ইলেকট্রন বিন্যাস দেখি। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। বা আমি যদি নিচু ক্লাসের সেই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী দেখি, প্রথম কক্ষে দুটো থাকে, তারপরের কক্ষে একটি থাকে। যেহেতু লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, বেরিলিয়ামের 2 2, বোরনের 2 3। তাহলে দেখা যাচ্ছে যে নতুন যে লিথিয়াম থেকে যখন বেরিলিয়াম হয়েছে তখন কিন্তু একটা করে ইলেকট্রন বেড়েছে, প্রোটনও একটা করে বেড়েছে।
কিন্তু ইলেকট্রনগুলো, যে নতুন ইলেকট্রনগুলো, সেটা কিন্তু সব দ্বিতীয় কক্ষপথে স্থান পেয়েছে। অর্থাৎ নতুন করে কোনো কক্ষপথের সৃষ্টি হয়নি। এখানে 4 হলো, এখানে 5 হলো, এইখানে হলো 2 6, এখানে হলো 2 7। তাহলে ইলেকট্রনগুলো সব দ্বিতীয় কক্ষপথে স্থান পেয়েছে। অর্থাৎ যে কক্ষপথ থাকে সেই কক্ষপথে একটা একটা করে নতুন করে ইলেকট্রন বাড়তে থাকে, নতুন কোনো কক্ষপথের সৃষ্টি হয় না। আবার এদিকে একটি একটি করে প্রোটনও বৃদ্ধি পেয়েছে বাম থেকে ডানে গেলে। যেহেতু ইলেকট্রন নতুন কক্ষপথে স্থান পাচ্ছে না, একই কক্ষপথে আসছে, তাই প্রোটন সংখ্যা বৃদ্ধির ফলে কেন্দ্রকের ধনাত্মক আধান বৃদ্ধি পায় এবং পরমাণুর বহিস্তরে যে ইলেকট্রনগুলো উপস্থিত থাকে তার উপর সেই কেন্দ্রকের আকর্ষণ আরো তীব্রতর হয়। অর্থাৎ নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনগুলিকে এখন তীব্রভাবে আকর্ষণ করছে, যেহেতু ইলেকট্রন সব দ্বিতীয় কক্ষপথেই এসছে, কিন্তু প্রোটন সংখ্যা বেড়ে গেছে। তাহলে প্রোটনের আকর্ষণ বল, নিউক্লিয়াসের আকর্ষণ বল এখন বেড়ে যাওয়ার ফলে বাইরের ইলেকট্রনগুলিকে কিন্তু নিউক্লিয়াস তীব্রতর আকর্ষণ করছে। এই তীব্রতর আকর্ষণ বলের প্রভাবেই পরমাণুর আকার ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে ধীরে ধীরে হ্রাস পায়। তো আমি এখানে পারমাণবিক ব্যাসার্ধ লিখলাম সকলের, এখানে নিয়নকেও আমরা অ্যাড করেছি। পারমাণবিক ব্যাসার্ধ পিকোমিটার এককে লিখেছি। পিকোমিটার, 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার। লিথিয়ামের ক্ষেত্রে এখানকার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 123 পিকোমিটার। বেরিলিয়ামের ক্ষেত্রে 89, তারপরে 82, 77 কমছে, দেখো ধীরে ধীরে কিন্তু কমছে, 64, তারপরে নিয়নে হয়ে গেল 160 পিকোমিটার। কিন্তু আমরা এখানে পড়লাম তো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারের হ্রাস ঘটে। তাহলে নিয়নের ক্ষেত্রে কেন বৃদ্ধি পেয়ে গেল এবং এতটা বৃদ্ধি 160? তা কেন এরকম হলো নিয়নের ক্ষেত্রে? আসলে আমি প্রথমেই বললাম যে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতে সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ বা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধকে বোঝাই, আয়নীয় ব্যাসার্ধ হতে পারে। তো এবার আমরা কিন্তু ডিরেক্টলি কোনো পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারি না। তা আমাদের কিসের সাহায্য নিতে হবে? হয় সেই মৌলটা সমযোজী যৌগ তৈরি করতে হবে, নয়তো সেটি ধাতব বন্ধনে আবদ্ধ থাকতে হবে, কিছু একটা হতে হবে। সেই অবস্থায় আমরা সেই যৌগ থেকে সেই পরমাণুটার ব্যাসার্ধ নির্ণয় করি। তা আমি লিথিয়াম থেকে ফ্লুরিন পর্যন্ত যে ব্যাসার্ধগুলি লিখেছি সেইগুলো কিন্তু সবগুলো কিন্তু সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, সবগুলোই সমযোজী ব্যাসার্ধ। কিন্তু আমাদের নিয়ন তো সমযোজী বন্ধন তৈরি করে না। তাহলে নিয়নের ক্ষেত্রে কি হবে? নিয়নের ক্ষেত্রে আমি যে ব্যাসার্ধটা লিখেছি সেটা কিন্তু ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাহলে আমরা আগেই দেখেছি যে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধের তুলনায় অনেক বড় হয়। তাহলে এখানে নিয়নের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ নিশ্চয়ই বড় হবে, সেটি তাই সেটি লিথিয়ামের চেয়ে বড়। তাহলে আমাদের এখানে মেজারমেন্টে পার্থক্য হয়েছে। আমরা এখান থেকে এই পর্যন্ত সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করেছি, কারণ তারা সমযোজী যৌগ তৈরি করতে পারে, কিন্তু নিয়নের ক্ষেত্রে আমরা তৈরি করেছি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। যেহেতু নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, তাই সেটি অন্য কোনো সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। দুটি নিয়ন পরমাণু পরস্পর থেকে যে দূরত্বে থাকে সেই দূরত্বের অর্ধেক নিতে হবে, নিলে পরেই ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ পাওয়া যাবে। তবে সেই নিয়ন গ্যাসটিকে কিন্তু প্রথমে সলিডিফাই করতে হবে, সেই সলিড অবস্থায় তার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো যাই হোক, এই কারণে কিন্তু এই রকম ভ্যারিয়েশন এসছে আমাদের মধ্যে। যেহেতু আমরা এদের থেকে এইটুকুটা সমযোজী ব্যাসার্ধ মেপেছি এবং এটা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মেপেছি, তাই আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর আকার বাম দিক থেকে ডানে গিয়ে ফ্লুরিনের ক্ষেত্রে সবচেয়ে কম হলো, কিন্তু নিয়নের ক্ষেত্রে আবার বেড়ে গেল। এটার কারণ আমরা যেহেতু সমযোজী ব্যাসার্ধ মাপতে পারিনি, ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মেপেছি, তাই এরকম ব্যাপার এসছে।
তাহলে এরপর থেকে আমরা যখন বাম দিক থেকে ডান দিকে পরমাণুর আকারের পরিবর্তনের কথা চিন্তা করব, তখন লিথিয়াম থেকে ফ্লুরিন পর্যন্ত চিন্তা করব। নিয়ন যেহেতু এরকম ধরনের বন্ধন তৈরি করতে পারে না, তাই ওকে আমরা হিসাবের মধ্যে রাখবো না। আমরা শুধু লিথিয়াম থেকে ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু বাম থেকে ডানে গেলে কমছে আকার। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কিন্তু পরমাণুর আকারের বৃদ্ধি ঘটে। তাহলে এর কারণ কি, সেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করে দেখি। আমরা 1 নং শ্রেণীর মৌলগুলিকে নিয়েছি। এখানে দেখা যাবে যত উপর থেকে আমরা নিচে আসব, হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম বরাবর, ধীরে ধীরে কিন্তু পরমাণুর আকার বৃদ্ধি পাবে, অর্থাৎ এদের ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়বে। তো এই বৃদ্ধি পাওয়ার কারণ কি? তো এই বৃদ্ধি পাওয়ার কারণ আমাদেরকে ইলেকট্রন বিন্যাস থেকে বিচার করতে হবে। তো এখানে খেয়াল করে দেখো যে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক ছিল 1, এখানে 3 হয়েছে লিথিয়ামে, অর্থাৎ 2টো প্রোটন এবং 2টো ইলেকট্রন বেড়েছে। তো ইলেকট্রনগুলো কোথায় এসছে? নতুন কক্ষপথে এসছে। আগে ছিল 1s এ একটা ইলেকট্রন, এবার কিন্তু 1s2 2s1, অর্থাৎ নতুন উপকক্ষপথে 2s উপকক্ষে একটি ইলেকট্রন এসছে, অর্থাৎ কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সোডিয়াম 11, তার মানে এখানটায় আর একটা নতুন কক্ষপথ এসছে 3s, তার মধ্যে একটা উপকক্ষ। তাহলে ধীরে ধীরে কিন্তু যত আমরা নিচের দিকে আসছি তত ইলেকট্রন বাড়ছে, প্রোটনও বাড়ছে, কিন্তু ইলেকট্রনগুলো নতুন নতুন কক্ষপথে স্থান পাচ্ছে। তাহলে এটা একটা কারণ যে ইলেকট্রন নতুন নতুন কক্ষপথে স্থান পাচ্ছে। দ্বিতীয়ত, ভেতরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলির আবরণী প্রভাব, অর্থাৎ এই যে ভেতরের কক্ষপথে এই যে 1s থেকে 1s1 ছিল, তারপর 1s2 2s1 হলো, তাহলে 1s এর এখন হলো এরা ভেতরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রন। এখানে 3s1 এ বাইরের নতুন ইলেকট্রনটা এসছে, তাহলে ভেতরের যে কক্ষপথগুলি আছে তার ইলেকট্রন, তাদের আবরণী প্রভাব আছে। আবরণী প্রভাব মানে কি? আবরণী প্রভাব মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়তে থাকে, মানে একদম বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলি আছে, তা নিউক্লিয়াস এবং বাইরের কক্ষপথের ইলেকট্রনের মাঝখানে আছে ভেতরের কক্ষপথের ইলেকট্রন। এই ইলেকট্রনগুলি পর্দা বা ঢালের মতো কাজ করে। এরা সেই নিউক্লিয়াসটিকে বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে বাধা দেয়। এই বাধা দানের ক্ষমতাকেই বলা হয় আবরণী প্রভাব। তাহলে ইলেকট্রন 1 নাম্বার কথা, নতুন নতুন কক্ষপথে স্থান পাচ্ছে, তাহলে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষপথের দূরত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, ভেতরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলি কিন্তু ক্রমাগত নিউক্লিয়াসকে বাইরের ইলেকট্রনগুলিকে আকর্ষণ করতে বাধা দিচ্ছে। এই দুটি কারণের প্রভাবে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলেও আলটিমেটলি নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে ততটা তীব্রভাবে আকর্ষণ করতে পারে না, অর্থাৎ নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। তাই ওপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পেতে থাকে। কারণ নিউক্লিয়াস যদি বাইরের কক্ষের ইলেকট্রনকে এখন স্ট্রংলি অ্যাট্রাক্ট না করতে পারে, তাহলে সেগুলো তো ছড়িয়ে থাকবে। ঠিক একই কারণে উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। লিথিয়ামের ক্ষেত্রে আবরণী প্রভাব কার আছে? এই যে 1s2, 2টো s ইলেকট্রন। সোডিয়ামের ক্ষেত্রে এই যে ভেতরের ইলেকট্রন, এবার এইগুলো কিন্তু আবরণী প্রভাবের কাজ করছে। পটাশিয়ামের ক্ষেত্রে শুধু 4s1 বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আবরণী প্রভাবের কাজ করছে, অর্থাৎ এরা কিন্তু নিউক্লিয়াসকে বাধা দিচ্ছে ওই 4s1 ইলেকট্রন বা 3s1 ইলেকট্রনটিকে আকর্ষণ করতে। এই বাধা দানের ক্ষমতাকেই আমরা বলি আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট। তো এখানে একটু খেয়াল করে দেখো, এই যে বৃদ্ধি হয়েছে হাইড্রোজেন থেকে লিথিয়ামে অনেকটাই বেড়েছে, লিথিয়াম থেকে সোডিয়ামেরও অনেকটা বেড়েছে, সোডিয়াম থেকে পটাশিয়ামেও 154 থেকে 203 হয়েছে, মানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু এইখানকার পরিবর্তন কম। এখানে কত পরিবর্তন হয়েছে? মাত্র 13 পিকোমিটারের পরিবর্তন হয়েছে। এগুলো কিন্তু আমি সব সমযোজী ব্যাসার্ধ লিখেছি। এবং এইখানটায় কত পরিবর্তন হয়েছে? এখানে পরিবর্তন হয়েছে 19 পিকোমিটারের পরিবর্তন হয়েছে।
তাহলে আমরা দেখছি এই জায়গাটায় পরিবর্তন কিন্তু সবচেয়ে কম পিকোমিটার পরিবর্তন হয়েছে, মানে পটাশিয়াম থেকে রুবিডিয়াম মাত্র 13 পিকোমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে এরকম হওয়ার কারণ কি? সোডিয়াম থেকে পটাশিয়াম এত বৃদ্ধি পেল, কিন্তু পটাশিয়াম থেকে রুবিয়াম ততটা বাড়লো না। আবার রুবিডিয়াম থেকে যে সিজিয়াম হয়েছে সেটাও কিন্তু এই যে এদের মধ্যে যে গ্যাপ তার থেকে বেশি, 19 পিকোমিটার। তাহলে এই যে সবচেয়ে কম পরিবর্তন হওয়ার কারণ কি? এর পেছনে কিন্তু ডি উপকক্ষের একটা প্রভাব রয়েছে। এটা মনে রাখবে যে এস এর আবরণী প্রভাব সবচেয়ে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তাহলে ডি এর আবরণী প্রভাব কিন্তু কম, ডি এবং এফ এর আবরণী প্রভাব কম, এস এবং পি এর আবরণী প্রভাব বেশি। তাহলে এটা আমাদের হলো আবরণী প্রভাবের ক্রম। তাহলে ডি এর আবরণী প্রভাব কম, তাহলে আবরণী প্রভাব কম হলে পরে সে কিন্তু নিউক্লিয়াসকে কম বাধা দান করতে পারবে বাইরের ইলেকট্রনটিকে আঘাত করতে, কারণ ও তো আবরণ করতে পারছে না, নিউক্লিয়াসকে বাধা দিতে পারছে না। তাই নিউক্লিয়াস এবার বাইরের ইলেকট্রনটিকে আকর্ষণ করবে একটু তীব্রভাবে। তাই রুবিডিয়ামের ক্ষেত্রে চেঞ্জটা অত তীব্র নয়, অর্থাৎ মাত্র 13 পিকোমিটার বৃদ্ধি পেয়েছে ব্যাসার্ধটা। যেহেতু এখানে এই যে আমাদের একটি কারণ ছিল এখানটায় বৃদ্ধির একটি কারণ, সেটা আবরণী প্রভাব, সেটা কিন্তু ডি এর ক্ষেত্রে একটু হলেও কম। আবরণীর প্রভাব কম হওয়ার জন্য নিউক্লিয়াসের যে বর্ধিত যে আকর্ষণ বল সেটা কিন্তু বাইরের ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করতে পেরেছে। তাই আকারের পরিবর্তন খুব কম ঘটেছে, অর্থাৎ পটাশিয়াম থেকে রুবিয়ামের মাত্র 13 পিকোমিটার বৃদ্ধি পেয়েছে। তো এবার ডি এর আবরণী প্রভাব কম কেন? ডিতে কিন্তু 4টে লোব থাকে, একমাত্র ডি জেড স্কোয়ার বাদে বাদ বাকি ডি উপকক্ষগুলিতে 4টে লোব থাকে, এরকম ফুলের পাপড়ির মতো হয় দেখতে। পি এর ক্ষেত্রে থাকে 2টো লোব, আর এস এর ক্ষেত্রে এস গোলকাকার হয়, কোনো লোব থাকে না। তাহলে দেখো যে নিউক্লিয়াস তার চারিদিকে এস ঘেরা রয়েছে, অর্থাৎ এস এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব রয়েছে। পি এর ইলেকট্রন গুলো কিন্তু নিউক্লিয়াসের কাছে কম আছে, অর্থাৎ বেলুনের মতো সরু হয়ে উপর দিকটা মোটা হয়ে গেছে, ডাম্বেলের ন্যায় দেখতে হয় এটা। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চলে কিন্তু ঘনত্বটা অত বেশি নেই, কিন্তু ছড়িয়ে আছে বাইরের দিকে। তাই পি এর আবরণী প্রভাব একটু কম, যেহেতু সে বাইরের দিকে ছড়িয়ে আছে, নিউক্লিয়াসের কাছাকাছি নেই, তাই নিউক্লিয়াসকে বাধা দান করতে কম পারছে। ডি এর ক্ষেত্রে কি হচ্ছে? নিউক্লিয়াসের কাছাকাছি আরো কমে গেছে, ওরা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। ডি এর পরিব্যাপ্ত আকৃতি, ছড়িয়ে থাকার প্রবণতা, তাই নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব অনেক কম, তাই তার বাধা দানের ক্ষমতাও কম। নিউক্লিয়াসকে বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে বাধা দানের ক্ষমতা কম, প্রবণতা কম, অর্থাৎ তার আবরণী প্রভাব কম। এফ এর ক্ষেত্রে সেটা দেখা যাবে যে আরো কম হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ডি এর পরিব্যাপ্ত আকৃতি, ছড়িয়ে থাকার প্রবণতা অর্থাৎ পরিব্যাপ্ত আকৃতি, সেই পরিব্যাপ্তি আকৃতির কারণে তার আবরণী প্রভাব কম। এবং আবরণী প্রভাব কম হলে নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বেশি হয়, অর্থাৎ বাইরের কক্ষের ইলেকট্রনকে এবার আরো তীব্রভাবে আকর্ষণ করতে পারে। তাই আকারের হ্রাস পেয়ে পটাশিয়ামের কাছাকাছি গিয়ে পৌঁছায়। তাই পটাশিয়াম এবং রুবিডিয়ামের মধ্যে মাত্র 13 পিকোমিটারের পার্থক্য হয়। আমরা যদি 13 নং শ্রেণীর মৌলগুলিকে দেখি, দেখব যে প্রত্যেকের ক্ষেত্রে সমযোজী বন্ধন, সমযোজী ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয়েছে। বোরন থেকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু 82 থেকে 125 হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। কিন্তু অ্যালুমিনিয়াম থেকে তো গ্যালিয়াম বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এদের মধ্যে কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের পরিবর্তন
হয়নি, তাদের ব্যাসার্ধ একই, কিন্তু একজন উপরে একজন নিচে আছে। কিন্তু আমরা তো পড়লাম যে আমাদের শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, তাহলে এখানে কেন সমান হলো? বা ইন্ডিয়াম এবং থ্যালিয়াম, এই ক্ষেত্রে পরিবর্তনটা কিন্তু প্রায় নগণ্য, 5 পিকোমিটার মাত্র। বোরন থেকে অ্যালুমিনিয়ামে যথেষ্ট পরিবর্তন হয়েছে, আবার গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামেও পরিবর্তন হয়েছে, যথেষ্ট পরিবর্তন হয়েছে, কিন্তু ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে মাত্র 5 পিকোমিটার পরিবর্তন হয়েছে। এরকমটা কেন হলো? এটা আমাদেরকে কিন্তু ইলেকট্রন বিন্যাস উত্তর দেবে। আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, দেখব যে যখন অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে এসছে তখন কিন্তু 10টা ডি ইলেকট্রন এসছে। আমরা জানি ডি উপকক্ষের পরিব্যাপ্ত আকৃতি, তাই এদের আবরণী প্রভাব খুব কম, অর্থাৎ ডিতে অবস্থিত যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে আবরণী প্রভাব প্রয়োগ করতে পারে না, তাই নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বেশি হয়। নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনগুলিকে তীব্রভাবে আকর্ষণ করে আকারের হ্রাস ঘটায়। এখানে আকারের হ্রাস ঘটিয়ে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের ক্ষেত্রে আকার সমান চলে এসছে। এটি কিন্তু একমাত্র ডি এর আবরণী প্রভাবের জন্যই ঘটেছে। ইন্ডিয়াম এবং থ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলে দেখা যাবে যে থ্যালিয়ামে আছে এফ, থ্যালিয়ামে আছে এফ ইলেকট্রনস, 14টা এফ ইলেকট্রন আছে। এবার এই 14টা এফ ইলেকট্রন থাকার জন্য আমরা জানি যে এফ এর পরিব্যাপ্ত আকৃতি হয়, এর আবরণী প্রভাব সবচেয়ে কম, তাই এফ উপকক্ষে অবস্থিত ইলেকট্রনগুলির আবরণী প্রভাব খুব কম, সবচেয়ে কম। তাই নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল যথেষ্ট বেশি, ফলস্বরূপ আকারের পরিবর্তন কিন্তু নগণ্য। এটা যেহেতু আকারে বড়, এদের নিউক্লিয়াস, এদের ইলেকট্রন বিন্যাস অনেক বড় হবে। ইলেকট্রন বিন্যাস না দেখালেও হবে পরীক্ষাতে, শুধুমাত্র বলতে হবে থ্যালিয়ামের ক্ষেত্রে এফ উপকক্ষ রয়েছে এবং এফ এর 14টা ইলেকট্রন রয়েছে। এই এফ এর পরিব্যাপ্ত আকৃতির জন্য এফ এর আবরণী প্রভাব খুব কম, অর্থাৎ এফ উপকক্ষে অবস্থিত ইলেকট্রনগুলি কম আবরণী প্রভাব প্রয়োগ করে নিউক্লিয়াসের উপর, অর্থাৎ নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল যথেষ্ট বেশি, তার ফলস্বরূপ আকারের পরিবর্তন নগণ্য, অর্থাৎ ইন্ডিয়ামের সাথে প্রায় সমান। 14 নং শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে একই রকম দেখা যায়। কার্বন থেকে সিলিকনে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, কিন্তু সিলিকন থেকে জার্মেনিয়ামে আসার সময় মাত্র 5 পিকোমিটার বেড়েছে, আবার টিন থেকে লেডে আসার সময় মাত্র 7 পিকোমিটার বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসাবে বলা যায় যে জার্মেনিয়ামে আছে 3d10, অর্থাৎ ডি উপকক্ষে 10টি ইলেকট্রন রয়েছে এবং এখানে আছে 4f এ 14টা ইলেকট্রন। তা সে একইভাবে পরিব্যাপ্ত আকৃতি ডি এবং এফ এর, এদের আবরণী প্রভাব খুব কম, তাই নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বেশি, অর্থাৎ বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপর এরা তীব্রতর আকর্ষণ বল প্রয়োগ করে আকারের হ্রাস ঘটাচ্ছে। তাই টিন আর লেড যেরকম আকারের দিক থেকে প্রায় কাছাকাছি, সিলিকন আর জার্মেনিয়ামও আকারের দিক থেকে প্রায় কাছাকাছি চলে এসছে। তো এই যে আমরা 13 নং এবং 14 নং মৌলগুলির ক্ষেত্রে যে ট্রেন্ডটা দেখলাম, বা 1 নং শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রেও যে ট্রেন্ডটা আমরা দেখেছি, সেই একই ট্রেন্ড কিন্তু পরবর্তী শ্রেণীগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে, অর্থাৎ যেখানেই ডি এবং এফ উপকক্ষ রয়েছে সেখানেই এরকম পরিবর্তনের পার্থক্যটা কিন্তু নগণ্য হয়ে যাবে, পরিবর্তন সেখানটা একেবারেই হবে না, বা হলে পরেও সামান্য পরিবর্তন হবে। এবার আমরা আলোচনা করব ডি ব্লকের মৌলগুলির ক্ষেত্রে। বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি যে পারমাণবিক আকারের হ্রাস পায়। এখানে আমরা সবগুলো ক্ষেত্রে ধাতু ব্যাসার্ধ লিখেছি। বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, ধীরে ধীরে কিন্তু কমছে ব্যাসার্ধ। 164 থেকে 147 পিকোমিটার হয়েছে, তারপর 135, 129, 127, 126, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে ধাতব ব্যাসার্ধ সমান। এবং কপার জিঙ্কের ক্ষেত্রে কিন্তু ধাতব ব্যাসার্ধ ধীরে ধীরে বেড়ে গেছে। নিকেল থেকে কপার যখন এসে বেড়ে গেছে, কপার থেকে জিঙ্কে যাওয়ার সময় আরো বেড়ে গেছে। তো এইরকম কেন হলো? আমরা যে জানতাম যে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, তাহলে এটি কি ডি ব্লকের জন্য সর্বৈব সত্য নয়? না, ডি ব্লকের জন্য কিন্তু সর্বৈব সত্য নয়। প্রথম দিকের ট্রেন্ডটা, প্রথম যে কয়েকটা মৌল আছে এফি পর্যন্ত, তাদের ট্রেন্ডটা কিন্তু আমাদের নিয়মের সাথে মিলে যাচ্ছে, কিন্তু কোবাল্ট নিকেল থেকে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে।
কোবাল্ট এবং নিকেলের ক্ষেত্রে কিন্তু ডি ইলেকট্রন সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই পরবর্তী মৌলগুলি অর্থাৎ কোবাল্ট, নিকেল এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে ডি উপকক্ষে যথেষ্ট সংখ্যা ইলেকট্রন প্রবেশের ফলে আবরণী ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ আমরা জানি যে ডি এর আবরণী প্রভাব কম হয়, কিন্তু যখন যথেষ্ট পরিমাণ ইলেকট্রন ঢুকতে থাকে ডিতে, তখন কিন্তু তার আবরণী ক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। তাহলে তখন নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল চেষ্টা করছে নিউক্লিয়াসকে তার পরমাণুর আকারকে হ্রাস করতে, এদিকে আবরণী ক্ষমতা বেড়ে গেছে। তাহলে এই দুটো ফ্যাক্টর কিন্তু পরস্পরকে প্রশমিত করে ফেলছে। অর্থাৎ নিউক্লিয়াসের যে বর্ধিত আকর্ষণ বল এবং এদের যে আবরণী ক্ষমতার বৃদ্ধি, এরা একে অপরকে প্রশমিত করে দেওয়ায় এই দুটি ক্ষেত্রে কিন্তু আকারের হ্রাস আর লক্ষ্য করা যাচ্ছে না, আকার মোটামুটি কনস্ট্যান্ট হয়ে গেছে। কপার এবং জিঙ্কের ক্ষেত্রে এত বেশি সংখ্যক ইলেকট্রন ডি উপকক্ষে প্রবেশ করেছে যে নিউক্লিয়াসের আকর্ষণ বলের তুলনায় এই ডি উপকক্ষের আবরণী ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তার ফলে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনগুলিকে আর ততটা আকর্ষণ করতে পারছে না, ফলস্বরূপ আকারের বৃদ্ধি করছে। তাহলে কোবাল্ট এবং নিকেলে আমরা দেখলাম যে কার্যকরী আকর্ষণ বলকে আবরণী ক্ষমতা কম্পেনসেট করে দিচ্ছে, অর্থাৎ প্রশমিত করে দিচ্ছে, তাই আকারের হ্রাস লক্ষ্য করা যাচ্ছে না। কপার এবং জিঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে তো যথেষ্ট পরিমাণ ইলেকট্রন ডি উপকক্ষে প্রবেশ করেছে, তাহলে ডি উপকক্ষের আবরণী প্রভাব বেশি কপার বা কোবাল্ট বা নিকেলের মতো। কিন্তু এখানে আরো একটা ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে গেছে। কপার এবং জিঙ্কের মধ্যে ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট বেশি। এবার ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার জন্য ইলেকট্রন বিকর্ষণ বল বেশি। এই ইলেকট্রন বিকর্ষণ বল বেশি হওয়ার জন্য এবং আবরণী ক্ষমতা বেশি হওয়ার জন্য নিউক্লিয়াসের যে আধান বৃদ্ধিজনিত আকর্ষণ বল, সেইটাকে কিন্তু অতিক্রম করে চলে যায়। তাই এক্ষেত্রে ইলেকট্রন মেঘের প্রসারণ ঘটে, অর্থাৎ পরমাণুর আকার বেড়ে যায় কপার এবং জিঙ্কের ক্ষেত্রে। কোবাল্ট এবং নিকেলের ক্ষেত্রে শুধুমাত্র কি কাজ করছিল, আবরণী ক্ষমতার বৃদ্ধি কাজ করছিল, আবরণী ক্ষমতার বৃদ্ধি। অর্থাৎ ডি উপকক্ষে ইলেকট্রন প্রবেশে যথেষ্ট পরিমাণ ইলেকট্রন প্রবেশ করেছে, তাই আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটেছে, তাই নিউক্লিয়াসের আধানজনিত আকর্ষণ বলকে কিন্তু প্রশমিত করে দিচ্ছিল, তাই এখানে বৃদ্ধি হচ্ছিল না। কিন্তু এখানে আবরণী ক্ষমতার বৃদ্ধি তো আছেই, আবরণী ক্ষমতার বৃদ্ধি আছেই। তা সত্ত্বেও আরেকটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ ইলেকট্রন ডি উপকক্ষে প্রবেশের ফলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে এবং ইলেকট্রন বিকর্ষণ বলও বেড়ে গেছে। এই দুটি ফ্যাক্টরের জন্য নিউক্লিয়াসের আধান বৃদ্ধিজনিত যে আকর্ষণ বল, তাকে ছাড়িয়ে চলে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন মেঘের প্রসারণ ঘটছে, তাই পরমাণুর আকার কপার এবং জিঙ্কের ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, সেটা কিন্তু ডি ব্লকের মৌলগুলির জন্য প্রযোজ্য নয়। আপ টু সার্টেন এলিমেন্ট আমরা Mn বা Fe পর্যন্ত বলতে পারি এটা প্রযোজ্য, কিন্তু তারপর থেকে আর প্রযোজ্য নয়। এবার দেখি আমরা শ্রেণী বরাবর মৌলগুলির ক্ষেত্রে কিরকম পরিবর্তন হচ্ছে ডি ব্লকের ক্ষেত্রে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্রেণী 4 এর ক্ষেত্রে টাইটেনিয়াম থেকে জার্কোনিয়ামে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি ঘটেছে, জার্কোনিয়াম থেকে হফনিয়ামে কিন্তু সেরকম বৃদ্ধি হয়নি এবং এক্ষেত্রে সমান। এরকম জার্কোনিয়াম এবং হফনিয়াম কেন সমান হলো আকারে? জার্কোনিয়াম উপরে আছে, হফনিয়াম নিচে আছে, তাহলে তো হফনিয়ামের আকার বড় হওয়া উচিত ছিল। এটির ব্যাখ্যা আমরা ঠিক যেরকম গ্রুপ 13 মৌলের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের ক্ষেত্রে ঘটেছিল, ঠিক একই রকমের ব্যাখ্যা এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হফনিয়ামে আছে F উপকক্ষ, 4F আছে এবং তাতে 14টা ইলেকট্রন রয়েছে। কারণ হফনিয়ামের ঠিক আগের মৌলটাই কিন্তু ল্যান্থানাম, মানে গ্রুপ 3 তে ল্যান্থানাম আছে, তারপরে গ্রুপ 4 এ আছে হফনিয়াম। অর্থাৎ
ল্যান্থানামের পরে তো ল্যান্থানাইডস গুলো আছে, সেই ল্যান্থানাইডস গুলো মানে তাতে এফ ঢুকে আছে, তাহলে হফনিয়ামে কিন্তু 14টা এফ ইলেকট্রন ঢুকে আছে। আর আমরা জানি যে এফ এর পরিব্যাপ্ত আকৃতি, তাই আবরণী প্রভাব খুব কম, তাই নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল এক্ষেত্রে যথেষ্ট বেশি, তাই বাইরের ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াস যথেষ্ট পরিমাণে আকর্ষণ করে আকারের হ্রাস ঘটায়, এবং এক্ষেত্রে জার্কোনিয়াম আর হফনিয়ামের আকারটা প্রায় সমান হয়ে যায়। তাহলে এটা কিন্তু এই উপকক্ষের উপস্থিতির জন্য। ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, অর্থাৎ এটা 5 নং শ্রেণীতে আছে। দেখা যাবে নিওবিয়াম এবং ট্যান্টালাম আকারে প্রায় সমান, একদম সমান না হলেও আকারের পরিবর্তন প্রায় নগণ্য নিওবিয়াম এবং ট্যান্টালামের ক্ষেত্রে। কারণ ভ্যানাডিয়ামের ক্ষেত্রে ব্যাসার্ধটা হয় 135 পিকোমিটার, নিওবিয়ামের ক্ষেত্রে ব্যাসার্ধ হয় 146 পিকোমিটার, এবং ট্যান্টালামের ক্ষেত্রে ব্যাসার্ধটি হয় 149 পিকোমিটার। তাহলে এখানে মাত্র 3 পিকোমিটারের বৃদ্ধি ঘটেছে, মানে প্রায় সমান আকার। তার কারণ কিন্তু এখানটায় 4f উপকক্ষ এবং তাতে 14টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ জার্কোনিয়াম হফনিয়ামের যে কারণ নিওবিয়াম ট্যান্টালামের ক্ষেত্রেও সেই একই কারণ। গ্রুপ 6 এর মৌলগুলির ক্ষেত্রেও এই নিওবিয়াম এবং ট্যান্টালামের পরবর্তী মৌলগুলির ক্ষেত্রেও ঠিক একই রকমের ট্রেন্ড কিন্তু দেখা যায়, কারণ তাতেও এফ ইলেকট্রনের উপস্থিতি রয়েছে। ল্যান্থানাইট সংকোচন কাকে বলে? ল্যান্থানামের পরবর্তী যে 14টা মৌল আছে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, দেখা যায় যে বাম দিক থেকে ডান দিক গেলে পরে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ কমতে থাকে। এই যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধের যে হ্রাস, ব্যাসার্ধের যে সংকোচন, অর্থাৎ পরমাণুর আকারের যে সংকোচন, তাকেই বলা হয় ল্যান্থানাইট সংকোচন। তাই ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? আমরা জানি যে এদের ক্ষেত্রে কি হয়, এই যে সেরিয়াম থেকে যদি আমি প্লাসোডিয়ামে যাই, বা তার থেকে যদি নিওডাইমিয়ামে যাই বা প্রোমিথিয়ামে যাই, তাহলে দেখা যাবে যে পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে তো বৃদ্ধি পাচ্ছে, আবার একটি একটি করে ইলেকট্রনও কিন্তু প্রবেশ করছে। তো ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? ইলেকট্রন প্রবেশ করছে 4f অরবিটালে। আমরা জানি এফ এর আবরণী প্রভাব খুব কম, তার কারণ তার পরিব্যাপ্ত আকৃতি। তাই যখন একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করতে থাকে তখন কিন্তু এফ এর আবরণী প্রভাব বৃদ্ধি পায় না, কিন্তু প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বৃদ্ধি পায়। তাই নিউক্লিয়াস বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলিকে তীব্রতরভাবে আকর্ষণ প্রয়োগ করতে থাকে যত আমরা সেরিয়াম থেকে লুটেশিয়ামের দিকে যেতে থাকছি, অর্থাৎ আকারের হ্রাস তত লক্ষ্য করা যায়। তার মানে আমরা দেখতে পেলাম যে এই ল্যান্থানাইট সংকোচনের পিছনেও কিন্তু এফ অরবিটালের অবদান আছে, যেহেতু এফ এর পরিব্যাপ্ত আকৃতি এবং ইলেকট্রনগুলি একটি একটি করে, যতক্ষণ আমরা সেরিয়াম থেকে লুটেশিয়ামের দিকে যাচ্ছি, একটি একটি করে কিন্তু এফ অরবিটালে প্রবেশ করছে, আর এফ এর আবরণী প্রভাব খুব কম, তাই নিউক্লিয়াস বহিস্থ কক্ষের ইলেকট্রনগুলিকে আরো তীব্রতরভাবে আকর্ষণ করছে, ফলস্বরূপ আকারের হ্রাস করছে। তাহলে এবার আমরা পারমাণবিক আকারের হ্রাসটা দেখে নিই। তো প্রথম ক্ষেত্রে সেরিয়ামের ক্ষেত্রে 183 পিকোমিটার, তারপরে কিন্তু কমেছে, কমতে 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 এখানে ইউরোপিয়ামের ক্ষেত্রে ইউরোপিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, 199 হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেছে। আবার এখানে ইটারবিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে পারমাণবিক আকারের এইরূপ বৃদ্ধির এই ইউরোপিয়াম আর ইটারবিয়ামের ক্ষেত্রে বৃদ্ধির কারণ কি? বরঞ্চ তুলনায় যখন আয়ন হচ্ছিল, অর্থাৎ এরা সবাই +3 আয়ন তৈরি করে, তা আয়নিত অবস্থায় কিন্তু এদের যে আকারের হ্রাস ঘটছে সেটা অনেক বেশি নিয়মিত। আমরা দেখে নিই আয়নিত অবস্থায় কি হচ্ছে। দেখে নাও, এটা যখন +3 আয়ন তৈরি করেছে, সেই +3 আয়নিত অবস্থায় কিন্তু এদের আকারের পরিবর্তনটা আরো সুন্দরভাবে
আকারের হ্রাস পেয়েছে। 103, 101, 99, 98, 96, 95, 94, 92, 93, 94, 99, 88, 87 এবং 86, অর্থাৎ এখানে কোথাও কোনো ব্যতিক্রম দেখা যায়নি যখন তারা আয়নিত অবস্থায় রয়েছে। তাই ল্যান্থানাইট সংকোচন আয়নিত অবস্থাতে খুব ভালো বোঝা যায়, কারণ এখানে আয়নিত অবস্থায় কোথাও কোনো ব্যতিক্রম থাকে না। কিন্তু যখন তাদের পারমাণবিক ব্যাসার্ধ আমরা দেখেছি, পরমাণু অবস্থায় যখন ব্যাসার্ধ দেখেছি, তখন দেখতে পাচ্ছি যে, অর্থাৎ ধাতব ব্যাসার্ধ যখন দেখছি, তখন দেখছি যে ইউরোপিয়ামের হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে এবং ইটারবিয়ামের ক্ষেত্রে হঠাৎ করে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কেন এরকম ধাতব অবস্থায় ধাতব ব্যাসার্ধ যখন পরিমাপ করলাম তখন কেন বৃদ্ধি পাচ্ছে? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ইউরোপিয়াম এবং ইটারবিয়ামের, তাহলে দেখতে পাবো যে এখানে আছে 4f7, এখানে আছে 4f14, তাহলে এখানে হাফ ফিল্ড, এফ উপকক্ষ অর্ধপূর্ণ এবং এখানে পরিপূর্ণ অবস্থায় রয়েছে। তাহলে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় থাকাকালীন কোন ইলেকট্রনিক কনফিগারেশন এক্সট্রা স্টেবিলিটি লাভ করে। তাই অন্যান্য মৌলগুলি যেখানে 3টি ইলেকট্রন দিয়ে ধাতব বন্ধন তৈরি করতে পারে, এরা কিন্তু মাত্র দুটো, বাইরের মাত্র দুটো ইলেকট্রন দিয়ে তারা ধাতব বন্ধনে অংশগ্রহণ করে। এখানেও দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে। এরা এই 4f এর ইলেকট্রন কিন্তু ব্যবহার করতে করে না, কারণ এখানে হাফ ফিল্ড হওয়ার জন্য তারা একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করতে পারছে। সেই জন্য এরা মাত্র দুটো ইলেকট্রন ব্যবহার করে ধাতব বন্ধন তৈরি করলে কি হবে, সেই ধাতব পরমাণুগুলো মাত্র দুটো বন্ধনে আবদ্ধ থাকবে, তাহলে একে অপরের থেকে অপেক্ষাকৃত দূরে থাকবে, কারণ দুটো বন্ধনে কিন্তু ততটা স্টেবিলিটি হবে না দুটো পরমাণুর মধ্যে, তাই তারা অতটা কাছাকাছি থাকবে না, অতটা সুদৃঢ় বন্ধন তৈরি হবে না। কিন্তু অন্যান্য মৌলগুলি যখন ধাতব বন্ধন তৈরি করছে, তখন কিন্তু তারা 3টি ইলেকট্রন ব্যবহার করে ধাতব বন্ধন তৈরি করছে, সেক্ষেত্রে তারা অনেক বেশি কাছাকাছি থাকছে, তাদের মধ্যে আন্তঃনিউক্লিয় দূরত্ব অনেক কম। কিন্তু এরা মাত্র দুটো ইলেকট্রন ব্যবহার করে বন্ধন তৈরি করাতে এদের আন্তঃনিউক্লিয় দূরত্বটা একটু বেশি, যেটা তাদের ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধকে বৃদ্ধির জন্য দায়ী। সেই কারণেই ইউরোপিয়াম এবং ইটারবিয়াম অপেক্ষাকৃত বেশি ধাতব ব্যাসার্ধ প্রদর্শন করে। কিন্তু যখন আয়নিত অবস্থায় থাকে তখন কিন্তু প্রত্যেকেরই 3টা করে ইলেকট্রন বেরিয়ে গেছে, তখন আর এটি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অবস্থায় নেই, তখন আর এরকম ট্রেন্ড খেয়াল করা যায় না। তাই সেক্ষেত্রে সংকোচনটা হয় নিয়মিত এবং স্পষ্ট। আজকের পর্ব এইটুকুই। নেক্সট পর্বে আমরা পরবর্তী অংশগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।